ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ফ্র্যাঞ্চাইজিদের ব্যাপার, তাদের ব্যাপার, তারা সেভাবে যদি এভাবেই হ্যাপি থাকে, প্রতিদিন 5টা করে পরিবর্তন করবে, পিচের বাইরে নো বল করবে, ওই জায়গায় ফিল্ডার না রেখে ওইভাবে বোলিং করবে, ইটস আপ টু দেম। সচিন টেন্ডুলকার 241 রানের যে ইনিংসটা খেলেছিলেন সিডনিতে, সেই ইনিংসটাতে একটা কাভার ড্রাইভও করেন নাই। ইনিংসের 9 ওভার পর্যন্ত লিটন কুমার দাস একটা সুইপ শটও খেলেন নাই। যে সমস্ত ইয়াং প্লেয়ারদেরকে আপনারা এনসিএল টি20তে ভালো খেলতে দেখেছেন, এখানে পারছেন না। ওয়ালটন স্মার্টফোন প্রেজেন্টস বিপিএল টকে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি হোসেন আরমান, আর আমাদের সঙ্গে আছেন প্রতিদিনের মতো আপনাদের প্রিয় ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হোসেন সামি। সামি ভাই, লিটন কুমার দাস বেশ কয়েকটা ম্যাচ পরে রান পেয়েছেন, আপনি আসলে তার ব্যাটিং এ পরিবর্তনটা কি খেয়াল করছেন, আসলে কেন আজকে কিভাবে রান পেলেন? সচিন টেন্ডুলকার 241 রানের যে ইনিংসটা খেলেছিলেন সিডনিতে, সেই ইনিংসটাতে একটা কাভার ড্রাইভও করেন নাই, কারণ তার আগে বেশ কয়েকটা ইনিংস তিনি কাভার ড্রাইভ করতে গিয়ে আউট হয়েছিলেন। লিটন কুমার দাসের এই ইনিংসের সবচেয়ে বড় পরিবর্তনটা, কমেন্ট্রিতে আমার সঙ্গে হাবিবুল বাশার সুমন ছিলেন, মোহাম্মদ আশরাফুল ছিলেন, হান্নান সরকার ছিলেন, আমরা এই জায়গাটায় একমত পোষণ করেছি, সেটা হচ্ছে লিটন কুমার দাস যে ম্যানুফ্যাকচার্ড শটগুলো খেলতেন, আপনি যদি গেল বেশ কয়েকদিন ধরে খেয়াল করে দেখেন যে অফ সাইডের বল লেগ সাইডে টেনে মিড উইকেট এবং স্কোয়ার লেগে তিনি বারবার ক্যাচ দিয়ে আসছিলেন। স্পিনার যখন আসছেন ব্যাকফুটে গিয়ে পুল করতে গিয়ে অথবা সুইপ করতে গিয়ে আউট হচ্ছিলেন। পেসার যখন আসছেন তখন পুল করে উইকেট দিয়ে আসছিলেন। আজকে লিটন কুমার দাস যে কাজটা করেছেন, অফ স্ট্যাম্পের বাইরের বল ব্যাকফুটে গিয়ে কাট করেছেন, যে বলটা তাকে করা হয়েছে সুইপ করানোর জন্য অন ড্রাইভ করেছেন, যে বলটা তাকে পুল করানোর জন্য করা হয়েছে মিডনের উপর দিয়ে অন ড্রাইভ করে শট খেলেছেন, ভি জোনটা ব্যবহার করেছেন। ইনিংসের 9 ওভার পর্যন্ত লিটন কুমার দাস একটা সুইপ শটও খেলেন নেই। এটা একটা খুব অবাক করা বিষয়। আপনি যদি লিটন কুমার দাসের গেল 20টা ইনিংসের হাইলাইটস প্যাকেজ লক্ষ্য করে দেখেন, দেখবেন স্পিনার এগেনস্টে লিটন কুমার দাসের আউট হওয়ার জায়গাটা মিড উইকেট এবং স্কোয়ার লেগ, পেসের এগেনস্টে শর্ট পিচ বল পুল করতে গিয়ে তিনি আলটিমেটলি টপেজ হয়ে কখনো কাভারে ধরা পড়েছেন, কখনো শর্ট মিড উইকেটে ধরা পড়েছেন। এটাই পার্থক্যের জায়গাটা ছিল। ওই যে লিটন আজকে সব কিছুই তার পক্ষে গেছে, তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে মানসিকভাবে আজকে লিটন কুমার দাস অনেক নন ম্যানুফ্যাকচার্ড বেসিক ক্রিকেটটা খেলার চেষ্টা করেছেন বা বেসিক ক্রিকেট খেলেছেন। আপনি একদম, আমি তো বললাম যে আপনি যদি একটু তার প্রিভিয়াস আউটগুলো খেয়াল করে দেখেন, অফ স্ট্যাম্পের বাইরের বল হয় সুইপ না হয় পুল করতে গিয়ে তিনি আউট হচ্ছিলেন। সেই জায়গাটা আজকে কাট, ড্রাইভ, অন ড্রাইভ এগুলো করেছেন, সো একদম ক্লিন। গতকাল তানজিদ তামিম একটা ইনিংস দেখেছেন, হাফ সেঞ্চুরি করেছেন। আজকে মনিম শাহরিয়ার ঢাকার হয়ে অভিষেকে হাফ সেঞ্চুরি করেছেন, কিন্তু তাদের দুটো ইনিংস কিন্তু অনেক ধীরগতির ছিল। আমরা অনেক সময় এই ইনিংসগুলোকে আসলে সেলফিশ ইনিংসও বলে থাকি। আপনি আসলে এই দুটো ইনিংস নিয়ে কী বলবেন? মুনিম শাহরিয়ারের ইনিংসটা আমি বলবো যে আরেকটু তিনি অ্যাগ্রেসিভ ইন্টেন্টে ব্যাটিং করতে পারতেন, কারণ আমরা দেখতে পাচ্ছিলাম যে লিটন কুমার দাস চান্স ফ্রি ব্যাটিং করছিলেন, কারণ তার ডেফিনেটলি তিনি এই টাইপেরই আসলে ব্যাটার, যে তিনি একটু চান্স ফ্রি ব্যাটিং করবেন। লিটন কুমার দাসের ট্রিগার মুভমেন্টটা ঠিক হবে এবং তিনি একটু বেসিক ক্রিকেটটা খেলবেন, সো তিনি সেই জায়গাটা চান্স নেন নাই। কিন্তু অন দ্য আদার হ্যান্ড, দুপাশ থেকেই যদি দুজন ব্যাটারই চান্সলেস ব্যাটিং করেন, সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে একটু তো ওই টিমটা বিপদে পড়ে যায়। এবং আমার কাছে মনে হয় যে মুনিম শাহরিয়ার আরেকটু আগে থেকে চান্স নেওয়াটা উচিত ছিল, যেটা মুনিম শাহরিয়ার আসলে নিতে পারেনি। আপনি যদি তার এন্টায়ার ইনিংসটা খেয়াল করে দেখেন, ডট বলের সংখ্যাটাও কিন্তু একটু বেশি ছিল। ওই জায়গাটায় যদি মুনিম শাহরিয়ার আরেকটু রান করতে পারতেন, সেটা ঢাকার জন্য আরেকটু বেটার হতো বলে আমার কাছে মনে হয়। লাস্টের দিকে এসে থিসারা পেরেরা এবং সাব্বিরের ব্যাটিংয়ে তারা ওটা কাভার আপ করে ফেলেছে, বাট সেই কাভার আপটা হয়তো বা মুনিম শাহরিয়ার যে রানটা করেছেন, আমার কাছে মনে হয় যে বলে যে রানটা করেছেন তার চাইতে আরও 10-15 রান বেশি করতে পারতেন। নিশ্চয়ই সিলেটের ক্রাউড দেখছেন যে আসলে এমন ক্রাউডে ব্যাটিং করা বা প্রতিপক্ষ দল বল করা আসলে কতটা চ্যালেঞ্জিং। দেখেন প্রত্যেকটা মুহূর্তে কিন্তু যে ক্রাউডটা, এটা আসলে মেন্টালি কতটা প্রেশার হয় প্রতিপক্ষ ক্রীড়াদের জন্য। দেখেন, আমি তো এই লেভেলের ক্রিকেট খেলিনি, আমি তো প্রথম বিভাগ পর্যন্ত ক্রিকেট খেলেছি, ওইখানে তো এরকম দর্শক থাকে না, সো এটা আসলে বলতে পারবো না। যেটা বলতে পারবো না ওই প্রেশারটা মেন্টালি কেমন কাজ করে। তবে অনেক ইয়াং ক্রিকেটার যারা আছেন, তাদের সাইকোলজিক্যাল জায়গা থেকেই বলি, আপনি খেয়াল করে দেখবেন একই প্লেয়ার এনসিএল টি20তে একরকম পারফর্ম করেছেন, এইখানে এসে পারছেন না। এটার পিছনে তো একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর অবশ্যই কাজ করে, তাই না? যে এনসিএল টি20টাতে হয়তো বা অত অ্যাটেনশন নাই, অত দর্শক নাই, ব্যাক অফ দ্য মাইন্ড অত প্রেশারের জায়গাটাও নাই। ধরেন একই বোলারকে একই ব্যাটসম্যান খেলছেন এনসিএল টি20তে, বেশ ভালো খেলছেন অ্যাগ্রেসিভ ইন্টেন্টে, এখানে আবার সেটা পারছেন। আমি ইয়াং প্লেয়ারদের কথাই বলছি, যে সমস্ত ইয়াং প্লেয়ারদেরকে আপনারা এনসিএল টি20তে ভালো খেলতে দেখেছেন, এখানে পারছেন না। এখানে আসলে হয় কি, ধরেন একদম ক্রিকেটের বেসিক, আমি যদি বিজ্ঞান নিয়ে কথা বলি, ক্রিকেট সায়েন্স, একটা ব্যাটসম্যান যখন বল খেলেন, প্রথমত চোখ দিয়ে তিনি দেখেন, চোখ ওই ঘটনাটার একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল আমাদের ব্রেনে পাঠায়, ব্রেন সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটা ট্রান্সফার করে হাতে। সো সব কিছু কিন্তু ব্রেনের উপর ডিপেন্ডেন্ট।
এখন ওই ব্রেনের মধ্যে যদি প্রেশার থাকে তখন ওই যেটা বলছি ব্রেন যে হাতকে ইলেকট্রিক্যাল সিগন্যালটা দিচ্ছে ঠিকমতো কোঅর্ডিনেট করে না। আপনি দেখবেন যে কিছু ব্যাটার আছেন, বা সব ব্যাটারি, তো প্রত্যেকটা ব্যাটারি বেশ ভালো এক্সিকিউট করতে পারেন, কিন্তু কখনো কখনো এক্সিকিউশন হয় না। একই ধরনের বলে হয়তো বা 6 মারেন, আবার একই ধরনের বলে হয়তো বা আউটার। এর কারণটা হচ্ছে যে বলটা 6 মারছেন প্রপার এক্সিকিউশন হচ্ছে, ব্রেন ঠিকঠাক মতো সিগন্যালটা হাতকে দিচ্ছে, হাত সে অনুযায়ী রিয়াক্ট করছে। আবার যে বলটা আউট হচ্ছে না, একই বল, একই কোয়ালিটির বল, ব্রেন হাতকে সিগন্যাল দিতে দেরি করছে বা কোঅর্ডিনেশনটা হচ্ছে না। এখানে কিন্তু সাইকোলজিক্যাল একটা ব্যাপার বা নিউরাল একটা ব্যাপার খুব ভালো মতো কাজ করে, এবং সেটাই আমার কাছে মনে হয় যে ইয়াং প্লেয়ারদের ক্ষেত্রে ঘটছে, যে এই প্রেশারটা। আমি পিচ যখন দেখতে গিয়েছিলাম রংপুরের খেলার আগে, আমি আজিজুল হাকিম তামিমকে একটা কথা বলছিলাম যে একদম ফ্রি ব্যাটিং করো, একদম ফ্রি ব্যাটিং করো, আমার কাছে মনে হয় যে ইউ হ্যাভ দ্য পোটেনশিয়ালিটি, তুমি সেটা পারবো। সে সময় বলেছিল যে চেষ্টা করবো অবশ্যই, বাট সামহাউ আমার মনে হচ্ছে যে এই প্লেয়ারদের যেটা হয় যে প্রথম সিজন তো এরকম, বা স্টিল ভেরি ইয়াং, এটা কাভার আপ করে ফেলবে। এটা টোটালি একটা সাইকোলজিক্যাল প্রেশারের জায়গা আসলে কাজ করে। এনসিএল এর কথা বলছেন এবং মেন্টাল প্রেশারের কথা বলছেন, সেই ক্ষেত্রে আসলে জিসান আলমের কথাটা আসে, যে জিসানকে আমরা এনসিএল এ যেই মুডে ব্যাট করতে দেখেছি, যে স্ট্রাইক রেটে, বিপিএল এ কিন্তু তা ব্যতিক্রম। আসলে ওর সমস্যাটাকে আসলে সাইকোলজিক্যাল। বয়স কম তো জিসানকে আমি প্রথম কিন্তু দেখি আসলে আমরা একই সঙ্গে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ খেলেছিলাম, জিসান এবং আমি 2021-22-এর যে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ, জিসান সেবার ডিওএইচএস এর হয়ে খেলছিল এবং টপ স্কোরার ছিল ওই প্রথম বিভাগ ক্রিকেট লিগে। এবং আমি তখন থেকে দেখেছি খুব মাঝে খুব অ্যাটেন্টিভ, খুব চার্মিং, খুব রিয়াক্টিভ, এবং সবসময় থাকে, সবসময় ইনভলভ থাকার চেষ্টা করে, এবং এক্সাইটমেন্টটা সবসময় জিসানের কাজ করে। সো এরকম ক্যারেক্টারের ছেলেগুলো কিন্তু খুব সবসময় খুব স্মার্ট হয়। বাট ওই যে একটা বললাম যে বড় মঞ্চের যে জায়গাটা, যে আমি বিপিএল খেলছি, সবার অ্যাটেনশনটা ওই জায়গাটাতে কাজ করছে। সো এটা আমার কাছে মনে হয় সময়ের সঙ্গে সঙ্গে হি হ্যাজ দ্য স্মার্টনেস। আজকে আমরা যেরকম দেখছিলাম যে যখন বোলিং করছিল ওই সময়টাতে খুব মনে আছে, যেহেতু কমেন্ট্রিতে আমরা তো স্টাম্প মাইক্রোফোন, দুটা রিভার সুইপ যখন করেছেন সেই জায়গাটা বশিষ্ঠ ব্যাটিংয়ে ছিলেন, আকবর পেছন থেকে বলছিল যে রিভার সুইপ আবার আসতে পারে, এবং খেয়াল করে দেখেন রিভার সুইপ আবার আসতে পারে, এটাকে পিক করা জিসানের, এটাকে পিক করার জন্যই জিসান লেন্থটাকে কিন্তু সামনে দিয়েছে, যেটা রিভার সুইপ করার বল না, ব্যাটার প্রিমেডিটেটেড, একটু পেছনের দিকে বল করলে এক্সিকিউট করে ফেলবে, কিন্তু জিসান জানে যে ও আবার রিভার সুইপে যাবে, বল সামনে দিয়েছে। সো স্মার্ট তো জিসান, তো স্মার্ট, এই জেনারেশনের ক্রিকেটাররা অনেক বেশি মাত্রায় স্মার্ট। বাট ও যেটা বললাম যে একটু সময় লাগবে আর কি এই জায়গাটায় ধাতস্থ হতে। আমার কাছে মনে হয় যে এই প্লেয়ারদের প্রতি ইনভেস্টমেন্টটা খুব জরুরি। আমরা দেখেছি যে ঢাকা ক্যাপিটালস হাবিবুর রহমান সোহানকে একটা ম্যাচ 6 মেরে আউট হওয়ার পর ড্রপ করেছে, এরপর অনেকদিন পরে আবার সুযোগ দিয়েছে। এটা এই ধরনের প্লেয়ারদের আসলে মোমেন্টামটা ব্রেক করে। দেখেন আপনি যে প্লেয়ারটা টাচে আছে, হাবিবুর রহমান সোহান আমরা দেখলাম এনসিএল টি20-তে রান করেছে, এখন বিপিএল এসে প্রথম ম্যাচে প্রথম বলে যে 6টা মারলো, দ্যাট মিনস সাজেস্ট করে যে সে টাচেই আছে, সেকেন্ড বলে মারতে গিয়ে আউট হতে পারে। এখন মারতে গিয়ে আউট হয়েছে সেই জায়গাটা ডেফিনেটলি ইট ওয়াজ আ রেকলেস শট। এখন আপনি তাকে সেই জায়গাটায় বকা দিতে পারেন, আপনি তাকে দরকার হলে প্র্যাকটিসে 2 চক্কর বেশি দৌড় দেওয়াতে পারেন শাস্তি হিসেবে, কিন্তু আপনি যখন তাকে ড্রপ করবেন এরকম টাচে থাকা একটা প্লেয়ারকে, ওটা তো ডেফিনেটলি ইনজাস্টিস আমার কাছে মনে হয়। তো ওই কালচারটা বিল্ড আপ করাটা খুব জরুরি, যে ইয়াং প্লেয়ারদের উপর ইনভেস্টমেন্টের জায়গাটা, বিশেষ করে যে প্লেয়ারটা টাচে আছেন। একটা ম্যাচ খারাপ করলেই এটা অনেকটা হয় কি, যারা ভক্তরা আছেন আপনি দেখবেন যে কোনো একজন বোলার একদিন খুব ভালো বোলিং করলেন, তাকে প্রশংসা করছেন, পরের দিন খারাপ বোলিং করলে সে চলে না, ব্যাপারটা সেরকম তো আসলে না। এখন প্রফেশনাল টিমগুলো যদি এইভাবে চিন্তা করে সেটা তো আসলে ঠিক না। ওটা দর্শকরা যারা ক্রিকেটের সঙ্গে জড়িত না তারা হয়তো বা চিন্তা করতে পারে, তারা অনেক কিছু বলতে পারে, বাট প্রফেশনাল টিমগুলোর তো প্রফেশনাল আচরণ করতে হবে। ক্রিকেটারদের খারাপ সময় যায়, কোচদেরও কি খারাপ সময় যায় নাকি? আমরা দেখছি যে গত লাস্ট 3টে সিজনে খালেদ মাহমুদ সুজন ঢাকাকে নেতৃত্ব, এর আগে একটা খুলনাকে, এরপর পরপর 2টো ঢাকাকে নেতৃত্ব দিয়েছেন। লাস্ট 29 ম্যাচের মধ্যে 26টাই তিনি হেরেছেন। আসলে সমস্যাটা আসলে কোথায়? আমরা দেখছিলাম যে ঢাকা 2টো স্ট্রাইক বোলার নিয়ে খেলতে নেমেছে, বাকি সবাই মোটামুটি পার্ট টাইম বোলার। এভাবে কি আসলে ম্যাচ জেতা সম্ভব? আসলে আই হ্যাভ নো ক্লু অ্যাবাউট ঢাকা ফ্র্যাঞ্চাইজি ঠিক এই বছরটাতে। সরি টু সে, উই আর বিং আ পার্ট অফ বিপিএল, কমেন্ট্রি করছি, এবং কমেন্ট্রি যখন করছি তখন তো খেলাতে আমরা অনেক বেশি মাত্রায় ইনভলভ, আমরা দেখছি, এবং প্রত্যেকটা বল, ইচ অ্যান্ড এভরি ডেলিভারিজ উই হ্যাভ টু ফলো। দর্শকরা হয়তো বা কোনো ম্যাচ দেখছেন, কোনো ম্যাচ দেখছেন না। সো ওই জায়গা থেকে যদি বলি যে ঢাকার টিমটা প্রথমত কম্বিনেশন, দ্বিতীয়ত এক এক দিন এক এক প্লেয়ারকে খেলানো, আজকের ম্যাচটা 5টা পরিবর্তন নিয়ে ঢাকা খেলতে নেমেছে। নাচগুলো অদ্ভুত ব্যাপার হচ্ছে যে কিছু ক্রিকেটার ঢাকা নিয়েছে যাদেরকে বিশ্বের কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই দেখা যায় না, এবং তারা ন্যাশনাল টিমও খেলে না। আসলে কি, আপনি কি উত্তরটা দিবেন আসলে দর্শকদের? আসলে কি ভেবে সেই ক্রিকেটারদেরকে নেওয়া হয়? তাদের পারিশ্রমিক কম বলে নাকি অন্য কিছু? I have no clue about that.
কেন কিভাবে শুভম রঞ্জনকে আজকে দেখতে পাচ্ছিলাম কমেন্ট্রি বক্সে, আমি আর আশরাফুল ভাই ছিলাম, একটা ইনসিডেন্ট নিয়ে একটু আমাদের মধ্যে হাসাহাসিও হচ্ছিল কমেন্ট্রিতে। সেটা হচ্ছে শুভম রঞ্জনে ওয়াইড আউটসাইড অফ স্টাম্প একটা বল দিলেন কাট করানোর জন্য, ডিপ পয়েন্টে বা ওই জায়গায় ডিপ কাভারে কোনো ফিল্ডার নাই, আউটসাইড অফ স্টাম্প জুসি হাফ বলে দিচ্ছেন, ডিপ কাভারে কোনো ফিল্ডার নাই। নো ক্লু অ্যাবাউট দ্যাট। ওই জায়গাটা কেন ওই ধরনের, এখন ওই লেভেলের ক্রিকেট যেহেতু খেলেন, বেসিক সেন্সের জায়গাটা এটা তো থাকা উচিত যে আমি যদি ড্রাইভিং স্পটে বল দিই ব্যাটারকে, আমি একটা প্লয় বা একটা ট্র্যাপ আমি যদি করি ব্যাটারের জন্য, আমার তো একটা প্রোটেকশন লাগবে। ডিপ কাভারে ফিল্ডার না রেখে আমি অফ স্ট্যাম্পের এক হাত বাইরে বল দিচ্ছি। 5টা পরিবর্তন। আবার আরেকটা বিষয় দেখতে পেয়েছি, আজকে শুভম রঞ্জনে পিচের বাইরে নো বল করেছেন। সো নো ক্লু অ্যাবাউট দোজ থিংস। আপনি জিজ্ঞেস করলেন যে খালেদ মাহমুদ সুজনের কথা, বাংলাদেশের ক্রিকেটের অন্যতম উর্বর ক্রিকেট মস্তিষ্ক তাকে বলা হয়। অনেক ইয়াং ক্রিকেটাররা দেখা যায় যে যদি টপ লেভেলের ক্রিকেটে পটেনশিয়ালিটি থাকার পরে দল না পান, সুজন ভাই তাদেরকে দল ম্যানেজ করে দেন। ডোমেস্টিক এরিনাতে তিনি বাচ্চাদেরকে ভালো শেখান ক্রিকেট, সেটাও আমরা জানি। বাট আই ডোন্ট হ্যাভ এনি ক্লু যে আসলে বিপিএলের মঞ্চে পার্টিকুলারলি এইবার যে ফ্র্যাঞ্চাইজির হয়ে কাজ করছেন, টিমটার কম্বিনেশন এমন, কারণ আমি জানি না এখানে কি ফ্র্যাঞ্চাইজিদের কোনো প্রেশারের জায়গা থাকে বা ডিসিশনগুলো আসলে কেনেন, সেটা তো আমরা কেউই আসলে জানি না। এখন ন্যাশনাল টিম হলে, ইন্টারন্যাশনাল ক্রিকেট হলে, বাংলাদেশ টিম হলে আমরা অধিকার নিয়ে অনেক কিছু বলতে পারি। আমি হয়তো বা এই জায়গাটা এখন সমালোচনা করতে পারি বা অধিকার নিয়ে বলতে পারি। বাট ফ্র্যাঞ্চাইজি লেভেলের ক্রিকেট, এটা ওই ফ্র্যাঞ্চাইজির ব্যাপার, এটা তাদের ব্যাপার, তারা যেরকম মনে করছে তারা সেভাবে করছে। আমরা হয়তো বা বাইরে থেকে ম্যাচটাকে বিশ্লেষণ করতে পারি। হ্যাঁ, যদি বাংলাদেশ টিম হতো এক্ষেত্রে, আমি হয়তো বা এখানে অধিকার নিয়ে অনেক কিছু বলতাম যে এটা ঠিক হচ্ছে না, সেটা ঠিক হচ্ছে না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ফ্র্যাঞ্চাইজিদের ব্যাপার, তাদের ব্যাপার, তারা সেভাবে যদি এভাবেই হ্যাপি থাকে, প্রতিদিন 5টা করে পরিবর্তন করবে, পিচের বাইরে নো বল করবে, ওই জায়গায় ফিল্ডার না রেখে ওইভাবে বোলিং করবে, ইটস আপ টু দেম, তাদের ব্যাপার, তারা বিনিয়োগ করেছে, তারা এখানে বিপিএল খেলতে এসেছে। আপনি ফ্রাঞ্চাইজির ব্যাপার বলাতে একটা প্রশ্ন আমার মাথায় এসে আমি করবো কিনা সংশয় আছে, সেটা হচ্ছে নিশ্চয়ই খেয়াল করছেন নাহিদ রানার বোলিং এর গড় গতি কিন্তু কমতে আছে, সে টানা ক্রিকেট খেলছে। তো ফ্রাঞ্চাইজি সে যেহেতু আসলে এখানে খেলতে বাধ্য, ফ্রাঞ্চাইজি তাকে খেলালে, কিন্তু আপনার কি মনে হয় না আসলে নাহিদ রানা আসলে অনেক দিন ধরে খেলার কারণে তার ধকলটা শরীর উপর দিয়ে যাচ্ছে, তাকে একটু রেস্ট করা উচিত, দুর্বল দলগুলোর বিপক্ষে তাকে একটু রেস্ট করলে পরবর্তীতে ভালো সার্ভিস পাওয়া যাবে? আমি যতদূর জানি যে পেস বোলারদের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এক ধরনের মনিটরিংয়ের জায়গা আছে, দিক নির্দেশনার জায়গাও আছে, এবং সেই জায়গাটাতে ইভেন আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন যে সৌম্য সরকার কিন্তু খেলছেন না রংপুর রাইডার্সের হয়ে, সেটাও কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা গাইডলাইন বা নির্দেশনা দিয়েছে। এবং পেস বোলারদের ক্ষেত্রে এই ব্যাপারটা আরও বেশি মাত্রায় মনিটরিং করা হয়। নাহিদ রানা এখন পর্যন্ত যেহেতু ম্যাচ খেলছেন, এই পর্যন্ত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের যে পেরিমিটারটা সেটা ওরকম ক্রস করেনি দেখেই খেলছেন। এবং রংপুর রাইডার্সের ফ্র্যাঞ্চাইজিকে আমি যতটুকু জানি তারা এসব ব্যাপারে খুবই প্রফেশনাল। তবে আমি এক্সপেক্ট করবো, এটা আমার একটা, যেহেতু নাহিদ রানা বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় অ্যাসেট, আমি এক্সপেক্ট করবো যে যদি তার ওয়ার্কলোডটা ওভারলোড হয়ে যাওয়ার কাছাকাছি জায়গায় থাকে, তাহলে রংপুর রাইডার্স ম্যানেজমেন্ট যাতে তাকে রেস্টটা সেই জায়গাটায় দেয়। এখন আপনি পেস কমে গেছে আপনি যেটা বলছেন, আমার কাছে মনে হয় নাহিদ রানা স্ট্র্যাটেজিক্যাল কিছু চেঞ্জও করেছেন। সিলেটে বিশেষ করে যে ধরনের উইকেটে খেলা হচ্ছে, কিছু স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জও নাহিদ রানা করেছেন, এবং সেই স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জের জায়গায় আমার মনে হয় যে স্কিলের জায়গাটা তো বেশ কিছু স্কিল আপগ্রেডেশনের জায়গাও আছে, বিশেষ করে ইয়র্কার করতে পারার ক্যাপাবিলিটি, স্লোয়ার ঠিকমতো এক্সিকিউট করতে পারার ক্যাপাবিলিটি। নাহিদ রানার আমার কাছে মনে হচ্ছে যে স্লোয়ার ঠিকঠাক মতো এক্সিকিউট করতে পারার ক্যাপাবিলিটিটার স্কিলটা আরও বাড়াতে হবে, সেটা ইনশাল্লাহ হয়তো বা হয়ে যাবে। তবে ইউ রাইটলি পয়েন্টেড ইট আউট, আমার কাছে মনে হয় যে রংপুর রাইডার্স ম্যানেজমেন্টের যদি মনে হয় ওই পেরিমিটারটা, এখন তো সফটওয়্যারে সব কিছুই দেখা যায়, নাহিদ রানার ওয়ার্কলোডটা এক্সিড করে যাচ্ছে, আই উড লাভ টু রিকোয়েস্ট রংপুর রাইডার্স ম্যানেজমেন্ট যে যদি এরকম হয় তাহলে অবশ্যই তারা তাদেরকে রেস্ট দিতে পারেন বা দেওয়া উচিত, এবং আমার মনে হয় এটা তাদের মাথাতেও আছে। তাসকিন আহমেদকে নিয়ে আপনি আজকে একটা ভিডিও বানিয়েছিলেন যে তাসকিনকে নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে পিএসএলে, মানে শুধুমাত্র 1-2টা টিম না, কয়েকটা টিম তাকে যাচ্ছে, এবং আইপিএল থেকেও যোগাযোগ করা হচ্ছে আসলে। কিন্তু শেষ পর্যন্ত তাসকিনের ভাগ্যটা মনে হয় সবচেয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ক্ষেত্রে সবচেয়ে বেশি খারাপ তাসকিনের, বারবার ডাক পেয়ে আসলে তাকে সুযোগ দেওয়া হয় না। তো এবারও আমরা যতটুকু জানি, যদি পুরো সিজন যদি না খেলার সুযোগ দেওয়া হয় তাহলে হয়তো তাকে নেবে না। এই বিষয়টাতে আসলে আপনি কি বলবেন? এখানে তো এর আগে ক্রিকেট বোর্ড যেভাবে জিনিসটা পলিসি মেনটেন করেছিল, নতুন ক্রিকেট বোর্ড এসেছে, নতুন প্রেসিডেন্ট, নতুন ডিরেক্টর, একজন এসেছেন নাজমুল আবেদিন ফাহিম স্যার, ফারুক আহমেদ ভাই আছেন প্রেসিডেন্ট। আমার কাছে মনে হয় তারা ওই জায়গাটায় একটু আধুনিকতার সঙ্গে চিন্তাভাবনার জায়গাটা করবেন, যেটা এর আগে আমরা ওইভাবে আধুনিকতার সঙ্গে চিন্তাভাবনাটা করতে পারি নাই। এমনিই কিন্তু একবার ঋষাদের সঙ্গে যে বিষয়টা ঘটেছে, বিগ ব্যাশে খেলার অফার পেয়েছিলেন, সেটাও কিন্তু ঠিকঠাক মতো হ্যান্ডেল করা আসলে হয় নাই। সো আমার কাছে মনে হয় যে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগগুলোতে প্লেয়াররা যখন চান্স পাবেন, ডাক পাবেন,
এটাকে এন্টায়ার মনিটর করার জন্য বা এটার এন্টায়ার প্রসিডিউরটা মেকানিজমের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা উইংয়ের নতুন করে তো উইং তৈরি করার কিছু নাই, বাট যে কোনো একটা উইংকে পার্টিকুলারলি একটা দায়িত্বই দেওয়া উচিত, যারা একটু চক আউট করবে, কাগজ কলমে চক আউট করবে যে ওকে এই প্লেয়ারটাকে যদি এই মুহূর্তে আমি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ দেই, এ কী আমাকে উপকারিতা আসতে পারে, আবার এখানে কী নেগেটিভ ফ্যাক্টর আছে, তার ওয়ার্কলোড থেকে শুরু করে ইনজুরি ম্যানেজমেন্ট থেকে শুরু করে অনেক কিছু। এমনি কিন্তু একটা ব্যাপার, মোস্তাফিজুর রহমানের ক্ষেত্রে এই ওভারলোডটা হয়েছিল দেখে মোস্তাফিজ কিন্তু কাউন্টি ক্রিকেটে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন, পুরো একটা আইপিএল সিজন খেলেছেন, ইন্টারন্যাশনাল কমিটমেন্ট ফলোড বাই সেই জায়গাটায় কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে। সো এইটা একটা হয়তো বা ভয়ের জায়গা ছিল আগের ক্রিকেট বোর্ডের। তো আমার কাছে মনে হয় যে এখনকার ক্রিকেট বোর্ড এই জায়গাটা নিয়ে পার্টিকুলারলি যদি আলাদা একটা উইংকে দায়িত্বই দেয় যে অনেকগুলো কাজের ভিড়ে এটাও একটা কাজ, যে ফ্র্যাঞ্চাইজি লিগে প্লেয়াররা যখন ডাক পাবে এটাকে কিভাবে আসলে মেকানিজমটা করবে, সাজাবে কিভাবে যাতে বেস্ট পসিবল আউটপুটটা পাওয়া যায়। এগুলো টোটালি কাগজ কলমের ব্যাপার, টেবিল চেয়ারের ব্যাপার। আমার কাছে মনে হয় যে কাজ করতে চাইলে অনেক কাজই করার আছে। সাইম ভাই বলছিলেন আসলে যে সাইমের সঙ্গে একমত যে আসলে আগের বোর্ড আর এখনকার বোর্ডের চিন্তাভাবনা ভিন্ন, এবং ফারুক ভাই বারবার বলেছিলেন যে আসলে বিসিবি প্রেসিডেন্ট যে যদি কোনো ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে চায় সুযোগ থাকলে তিনি দিবেন। তিনি কিন্তু তার কথায় বারবার ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার ক্ষেত্রে উদারতা প্রকাশ করেছিলেন কথায়। এখন কাজের ক্ষেত্রে কতটা প্রকাশ করা যায় সেটা তাসকিনের ক্ষেত্রে প্রমাণ হবে, সেটা দেখার জন্য আমরা অপেক্ষায় আছি। সাইন আরমান, বিডি ক্রিক টাইম।